শুভ সন্ধ্যা সবাইকে। আমি ইফাত শর্মী। আজকের লাইভে আপনাদের সাথে আছি। আমাদের সাথে আজকের লাইভে আছেন তৈমা ত্রেসা ত্রিপুরা আপু এবং আজকে আমরা অরিত্রির পক্ষ থেকে লাইভটি এসেছি এবং আজকের লাইভের যে বিষয়টি ইনসাইটস অফ নাও প্রজেক্ট। আজকের লাইভের শুরুতেই আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের লাইভে এবং সেই সাথে স্বাগত জানাই আমাদের আজকের লাইভের গেস্ট তৈমা ত্রেসা আপুকে। আপু আপনাকে প্রথমেই আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি আপনার সম্পর্কে। আপনি যদি আমাদের সাথে আপনার সম্পর্কে একটু শেয়ার করেন। ধন্যবাদ আপু। শুভ সন্ধ্যা। আমার নাম হচ্ছে তয়মা তেরেসা ত্রিপুরা। আমি বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে ব্যাচেলর ফার্মেসিতে লাস্ট ইয়ারে আছি। অরিট্রির সাথে আমার জার্নিটা হচ্ছে 2021 সালে। আহ, তখন থেকে অরিট্রির সাথে আমি আছি। অরিট্রির ক্রিয়েটিভ টিমেও আছি, সাথে অরিট্রির আদিবাসী টিমেও আছি। অরিট্রির ক্রিয়েটিভ টিমে থাকার কারণে আমার হচ্ছে এই নাও প্রজেক্টে কাজ করা। তো নাও প্রজেক্টে আমি ফার্স্টে অনলাইনে নিয়েছিলাম, সেখানে টিচার হিসাবে। পরে হচ্ছে আমাদের আরো স্কুল প্রজেক্ট হয়েছিল, সেখানেও ইনভলভ ছিলাম। থ্যাংক ইউ আপু। আপু আমি যদি ফার্স্টে আপনার কাছে জানতে চাই নাও প্রজেক্ট। নাও প্রজেক্টটার আসলে নাও প্রজেক্টটা কি বা নাও প্রজেক্টের উদ্দেশ্যটা কি ছিল? অরিত্রি যে নাও প্রজেক্টটি নিয়েছেন তো এই যে 2021 থেকে যে নাও প্রজেক্টটি চলছে অরিত্রিতে, বেসিক্যালি এই নাও প্রজেক্টে আপনারা কি করেন বা এটার উদ্দেশ্য কি বা এই নাও প্রজেক্টটা বলতে বেসিক্যালি আমরা কি বুঝি যদি একটু বলতেন। আচ্ছা, নাও প্রজেক্টে প্রথমে আমি বলি যে নাও এর অর্থটা কি। তো এখানে নাও বলতে একটা এটা হচ্ছে একটা অ্যাব্রিভিয়েশন। নাও এর এন এন থেকে আসছে হচ্ছে নেচার, আর ও থেকে হচ্ছে অবজারভেন্ট, আর ডব্লিউ থেকে হচ্ছে ওয়ারিয়ার। সো নেচার আমরা বুঝাচ্ছি যারা প্রাইমারি স্টুডেন্ট 1 থেকে 5, আর অবজারভেন্ট হচ্ছে ক্লাস 6 থেকে আপনার 10th পর্যন্ত। আর ওয়ারিয়র বলতে আমরা বুঝি হচ্ছে আমরা আহ, যাদেরকে ধরি তারা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে যে স্টুডেন্টরা আছে ওনাদের। তো আমরা চেষ্টা করেছিলাম এই নাও প্রজেক্টের থ্রুতে যে আমাদের 3টা লেভেলের যে এডুকেশন আছে, প্রাইমারি, সেকেন্ডারি, এরপরে আমাদের ইউনিভার্সিটি, এই 3টা লেভেলে যাতে প্লাস্টিক বিষয়ে, প্লাস্টিকের অল্টারনেটিভ, তারপরে প্লাস্টিক পলিউশন, এসব বিষয়ে আমরা যাতে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, ওদেরকে শিখাতে পারি যে এগুলা কি কি প্রবলেমস হচ্ছে প্লাস্টিকের কারণে। সো এরকম করে স্টার্ট করা হয়েছিল। এটাই হচ্ছে মেইন মোটিভ। আর আমরা স্টার্ট করেছিলাম বেসিক্যালি অনলাইনে। যখন কোভিড দের মানে সবাই অনলাইনে ছিল, মানে বাসায় বসেছিল, তখন আমরা ভাবলাম যে কেন না আমরা এই সময়টাকে একটু ইউজফুল বা ক্রিয়েটিভ ওয়েতে স্পেন্ড করা যাক। আমরা হয়তো বা এই যে বাসায় বসে আছি এই টাইমটা ইউজ করে আমরা মানুষের কাছে বা স্টুডেন্টদের মাঝে আমরা করি, মানে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করি এই প্রজেক্টের থ্রুতে। সো এটাই হচ্ছে মেইন মোটিভ ছিল। আপু আপনার কথা থেকে যেটা বুঝলাম যে নাও প্রজেক্টটা মূলত অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এবং এটা কোভিড টাইম থেকে এসেছে। তো যেহেতু এটা কোভিড টাইম থেকে এসেছে, আপু তো এটার সাথে ফার্স্ট থেকেই যুক্ত ছিলেন আপনি যেটা বললেন। তো আপু কোভিড টাইমে আসলে নাও প্রজেক্টটা আপনি কেমন সাড়া পেয়েছেন বা আপনার কেন মনে হলো যে আপনি নাও প্রজেক্টে ইনভলভ হবেন বা আপনার নাও এর সাথে জার্নিটা ফার্স্ট টু লাস্ট যদি একটু বলতেন। আহ, আমরা প্রথমে যখন অনলাইনে করেছিলাম তখন প্রথম দিকে অনেকটা ভালো রেসপন্স এসেছিল। ফার্স্ট ক্লাসে দেখলাম যে খুব ভালো অ্যাটেন্ডেন্স ছিল। পরে আমাদের একটু কমে গিয়েছিল, হয়তোবা তারা তাদের টেকনিক্যাল ইস্যুস ছিল। যেহেতু ওরা ছোট বাচ্চা ছিল, প্রাইমারি, আমি তো প্রাইমারিটা নিয়েছিলাম ক্লাস। এর বাদে আমাদের আরো দুইজন দুইজন করে টিচার ছিল, আমাদেরই মেম্বার। তারা আমাদের এই যে সেকেন্ডারি আর হচ্ছে ইউনিভার্সিটি লেভেলের ক্লাসগুলো নিয়েছিল। আম, আমরা প্রথমে কয়েকজন বাচ্চাকে নিয়ে শুরু করেছিলাম, প্রায় 10 জনের মতো। এরপরে আস্তে আস্তে একটু অ্যাটেন্ডেন্স কমতে থাকে, বাট পরে দিয়ে মানে যারাই ছিল তারা খুবই অ্যাটেন্টিভ ছিল আর খুবই পার্টিসিপেট করতো, মানে আমাদের ইয়াতে, আহ, মানে ডিসকাশনে। তো ভালোই ছিল অনলাইনের যেটা। আহ, আপনার প্রশ্নটা কি যেন ছিল, একটু আবার বলবেন?
কোশ্চেনটা ছিল যে আপনার এই নাওয়ের সাথে আপনার জার্নিটা কেন, বা আপনি নাওয়ের সাথে কেন জার্নিটা আপনি স্টার্ট করেছেন, এবং নাওয়ের এই জার্নির ওই টাইমটাই যে বাচ্চাদেরকে আপনারা ক্লাস নিয়েছেন, তো তাদের মাঝে আসলে তাদের সাড়া কেমন ছিল এই প্রজেক্টে, এবং আপনি কেন ইন্টারেস্ট বোধ করেছেন এই জার্নিটাতে ইনভলভ হওয়ার জন্য? আচ্ছা, আচ্ছা। সো আমি তখন যেমনটা বলছিলাম যে কোভিড টাইমে ছিল প্রোগ্রামটা। তো সারা আপু যখন আমাকে বলেছিল যে এভাবে আমি কি নিতে চাই কিনা, তো আমি ভেবেছিলাম যে হয়তোবা তখন আমার খুবই ফ্রি টাইম ছিল, যেহেতু আমি এই টাইমটাকে ইউটিলাইজ করতে পারি কোনো একটা ভালো কজের জন্য। তো এই জন্য হচ্ছে আমার নাও প্রোগ্রামের সাথে ইনভলভমেন্ট হওয়া। আহ, আর বাচ্চাদের ওখানে সারা, যেটা আমি যেহেতু প্রাইমারিটা নিয়েছিলাম, ওদের সারা মানে ওদের রেসপন্স খুবই ভালো ছিল। ওরা প্রত্যেকটা ক্লাসে খুবই পার্টিসিপেট করতো, নিজেদের থেকে আইডিয়া জেনারেট করে, বা এমনকি কয়েকজন স্টুডেন্টও ছিল যারা হচ্ছে আমাদেরকে প্লাস্টিক নিয়ে খুবই মজার তথ্য জানাতো। খুবই সুন্দর সুন্দর স্টোরি শেয়ার করতো যে ওরা প্লাস্টিক রিলেটেড এটা করেছে সেটা করেছে, অল্টারনেটিভ টু প্লাস্টিক, মানে ওরা বাসায় এটা করে সেটা করে, মানে পটে প্লাস্টিক পট ইউজ না করে ওরা অন্য কিছু ইউজ করে। ওভাবে অনেক ইন্টারেস্টিং জিনিস ওরা শেয়ার করে আমাদের সাথে, আর খুবই পার্টিসিপেট করতো। আহ, এরপরে হচ্ছে আমাদের আমাদের ওখান থেকে স্টুডেন্টরা পরের দিকে শেয়ারও করে, মানে গার্ডিয়ানদের থ্রুতে আমাদেরকে বলেছিল যে কেন এই প্রোগ্রামটা করা হয় না আবার, মানে অনলাইনে ওটা শেষ হয়ে যাওয়ার পরে আবার আমাদের কাছে রেসপন্স এসেছিল যে কেন এই প্রোগ্রামটা করা হয় না। আহ, এরপরে আমরা ভেবেছিলাম যে পরে করব, পরে টাইমের যে ডিফারেন্সের কারণে আমাদের কিছু প্রবলেমসের কারণে করা হয়নি। জি আপু, মানে আমি নিজেও 2021 অরিত্রী নাও প্রজেক্টের সাথে একটু যুক্ত ছিলাম। আসলে ওই টাইমে বাচ্চাদের যে রেসপন্স ছিল এবং তাদের যে আগ্রহ ছিল, আমার এখনো মনে আছে যে আপনি যখন ক্লাস নিয়েছেন বা আমি যখন বাচ্চাদের সাথে যুক্ত ছিলাম, হিউজ মানে একটা অ্যাডাল্ট লেভেলে যে বাচ্চাদের কিউরিওসিটি থাকে, বাট প্রাইমারি লেভেলে এই রকমের একটা কিউরিওসিটি বাচ্চাদের থেকে পাবো, বা নাও প্রজেক্টটা মানে খুবই সুন্দর একটা সাড়া ওদের থেকে আমরা পেয়েছিলাম। বাট আপু, আপনি যেহেতু নাও প্রজেক্টের সাথে এখনো অবধি আপনি যুক্ত আছেন, তো নাও এর এখন কি অবস্থা, বা নাও প্রজেক্টে এখন নতুন কি প্রজেক্ট অ্যাড হয়েছে, বা নাও প্রজেক্টটা যেহেতু আপনি বলছিলেন যে সময় স্বল্পতা, যে কোভিড সময়ে আমাদের অনেক সময় ছিল, ওই টাইমে আমরা প্রজেক্টটাকে একভাবে করতে পেরেছি, বাট এখন কোভিড টাইম পরবর্তী সময়ে আমাদের সবারই টাইমিং চেঞ্জ হয়েছে। তো এখন আপু কি কি নাও প্রজেক্টে নতুন ইনভলভ করছেন, এবং কিভাবে নাও প্রজেক্টে নতুন কি কি আসলে কাজ করা হচ্ছে? আচ্ছা, আমাদের যেটা এই যে অনলাইনে যেটা হয়েছিল ওটা 2021-এ ছিল মোস্ট প্রবাবলি। আমাদের 2022-এ রাঙ্গামাটি মনোঘর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে ওখানে একটা স্কুল প্রোগ্রাম হয়েছিল। আহ, ওইখানেই আমাদের প্রায় 200 জনের মতো স্টুডেন্ট ছিল ওখানে। প্রাইমারি স্টুডেন্টস, তারপর সেকেন্ডারি স্টুডেন্টসদের সাথে আমাদের সেশনগুলো হয়েছিল। আহ, আর ক্লাসগুলো আমাদের হচ্ছে ফোর্ট নাইটলি, মানে 14 দিনে একটা হতো। এরকম করে 8টা সেশন আমাদের ওখানে কমপ্লিট করা হয়েছিল ফেস টু ফেস। ওখানেরই মনোঘরেরই স্টুডেন্টরাই স্টুডেন্ট 2জন হায়ার করা হয়েছিল যারা টিচার হিসাবে ছিল ওখানে, ইনস্ট্রাক্টর হিসাবে। আর আমাদের যে লেকচার মেটেরিয়াল যেটা, আমরা সেটা নিজেরাই বানিয়েছিলাম। আর ট্রান্সলেশনের কাজটা তখনও হয়নি, ওটা পরের বিষয়, আমি একটু পরে বলছি। আহ, তখন মনোঘরে যেটা হয়েছিল ওটা আমরা বাংলাতে যেটা লেকচার মেটেরিয়াল করেছিলাম এই যে নাও প্রজেক্টের জন্য, সেটা ইউজ করা হয়েছিল। আর এই লেকচার মেটেরিয়ালটা প্রডিউস করার পিছনে হচ্ছে ক্রিয়েটিভ টিমের অনেক বড় একটা হাত আছে। সো ক্রিয়েটিভ টিমে যারা মেম্বার ছিল তাদের গ্রাফিক্স, তাদের পোয়েমস, তারপর তাদের পিকচার, ড্রয়িংস, ওগুলা দিয়ে আমরা লেকচার মেটেরিয়ালটা বানিয়েছিলাম। আর ওই লেকচার মেটেরিয়ালের থ্রুতেই আমরা সেশনগুলো ডেলিভার করেছিলাম আর কি।
এরপরে হচ্ছে আমাদের 2024-এ আমরা খাগড়াছড়ি ভোলানাথ স্কুল অ্যান্ড প্রাইমারি স্কুলে একটা স্কুল প্রোগ্রাম হয়েছিল। ওখানেও ফেস টু ফেস ওখানেরই একজন টিচারকেই আমরা ইনস্ট্রাক্টর হিসেবে নিয়েছিলাম। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এবারে কিন্তু আমরা বাংলায় লেকচার মেটেরিয়ালস গুলা রাখিনি। সো আমাদের এই যে ইন্ডিজিনাস স্কুলটাতে আমাদের ইচ্ছা ছিল যে আমরা নিজস্ব ভাষায় মানে ইন্ডিজিনাসের ওই স্কুলের নিজস্ব ভাষায় আমরা যাতে লেকচার মেটেরিয়ালস গুলো ডেলিভার করি, যাতে তাদের বোঝা আরো সহজ হয়ে যায়, তারা আরো ভালোভাবে জিনিসগুলোকে গ্রাস্প করতে পারে। সো সেটা হচ্ছে আমাদের আদিবাসী টিম থেকে বেলা আপু উনি ট্রান্সলেশনটা করেছিলেন। সো ওই ট্রান্সলেটেড মেটেরিয়ালটাই আমরা ইনস্ট্রাক্টরকে দিয়েছিলাম, আর ইনস্ট্রাক্টর ওইটার থ্রুতেই হচ্ছে ডেলিভার করেছিল। সো ওখানেও সেম ফোর্টনাইটলি ক্লাসেস হতো, আর 8টা সেশনই হয়েছিল। আর প্রত্যেকটা সেশন মানে প্রত্যেকটা প্রোগ্রামের পর মানে মনোঘরেও, তারপরে হচ্ছে এই যে আমাদের যে খাগড়াছড়িতে যে ভোলানাথ স্কুলে হয়েছে, ওই প্রত্যেকটা প্রোগ্রামের পরে পার্টিসিপেন্টসরা কিন্তু সার্টিফিকেটটা পায় আর কি। সার্টিফিকেট সেটা ওনাদের কমপ্লিশন সার্টিফিকেট অফ কমপ্লিশন সেটা ওনারা পায়। সো এই হচ্ছে আপাতত আমাদের যা যা হয়েছে নাও প্রোগ্রামের। সামনে যেটা আমরা চিন্তা করছি ওটা হচ্ছে হয়তোবা আমরা অন্য আরেকটা স্কুলে করতে পারি। আরো তারপর হচ্ছে আমাদের আরো আদিবাসী জনগোষ্ঠী আছে, ইন্ডিজিনাস পিপল আছে, ওদের ল্যাঙ্গুয়েজে আমরা হয়তো অন্য ল্যাঙ্গুয়েজগুলোতেও ট্রান্সলেশন করে আমরা সেভাবে কাজ করতে পারি। ধন্যবাদ আপু। আপু যতদূর বুঝছি যে নাও প্রোগ্রামে আপনারা অনেক কাজ করেছেন, যে আদিবাসী স্কুলগুলাতে এবং ক্লাস ম্যাটেরিয়ালস গুলাকে ট্রান্সলেটেড করা, এখানে অনেক হাই লেভেলের কাজ আপনারা করেছেন। এবং আপনারা এখানে সার্টিফিকেটও দিয়েছেন। তো আপু আমার একটা কোশ্চেন, যে আপনাদের এখানে যারা ক্লাস নিয়েছেন তাদের কোনো ট্রেনিং বা তারা ক্লাস ম্যাটেরিয়াল গুলো কিভাবে তৈরি করেছেন, বা তাদেরকে কোনো ট্রেনিং বা কোনো কোর্স করানো হয়েছে কিনা এরপরে, এরকম কি কিছু আছে? মানে আপনাদের টিচারদের জন্য নাও প্রজেক্টে যে যারা আছেন বা যারা ক্লাস নিচ্ছেন তাদের জন্য বেসিক্যালি অরিজিন থেকে তাদেরকে কিভাবে ট্রেন আপ করা হচ্ছে, বা তারা কিভাবে ক্লাস ম্যাটেরিয়ালস গুলা বানাচ্ছে, বা ক্লাস ম্যাটেরিয়ালস গুলাতে আপনারা কি রাখছেন? শুধু কি থিওরিটিক্যাল, নাকি এখানে ভিডিও, অডিও, কার্টুন, মানে সব ধরনের বিষয়গুলোই ইনক্লুড করছেন বাচ্চাদের বোঝার জন্য? আচ্ছা, সো আমাদের অনলাইনে আমরা যেটা নিয়েছিলাম সেখানে আমাদের ভিডিও আমরা ভিডিও যেটা গ্রাফিক আমাদের ক্রিয়েটিভ টিম যারা ছিল ওনারা যে ভিডিওগুলো বানিয়েছিল সেগুলো আমরা ইনকর্পোরেট করেছিলাম লেকচার মেটেরিয়ালে। তবে পরের দিকে আমাদের ভিডিওগুলো প্লে করা আসলে পসিবল হয়নি কিছু টেকনিক্যাল ইস্যুজের কারণে। সো আমরা যেটা মনোঘরে আর যেটা ভোলানাথ প্রাইমারি স্কুলে করেছিলাম সেটা হচ্ছে ওখানে যারা ইনস্ট্রাক্টর ছিল ওনাদেরকে আমরা ডিরেক্টলি আমাদের এখান থেকে হচ্ছে আমরা লেকচার মেটেরিয়াল গুলা দিয়ে দিতাম, আমরা হচ্ছে ওনাদেরকে পাঠাতাম। আর ওনারা ওখানে পাওয়ার পয়েন্ট স্লাইডস এর থ্রুতে প্রজেক্টরের থ্রুতে ওনারা হচ্ছে ওটা ক্লাসকে প্রেজেন্ট করতো। আর টিচারদের ট্রেনিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে ওনারা ক্লাস নেওয়ার আগে ওনাদেরকে আমি পার্সোনালি ট্রেন আপ করতাম। আমি ওয়ান টু ওয়ান ডিসকাশনে বসতাম ওনাদের সাথে, যে যেহেতু আমার অনলাইনে একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে কিভাবে আমরা এটা ডেলিভার করতে পারি, আর এই লেকচার মেটেরিয়াল গুলো বানানোতে আমার অনেক ইয়া ছিল, হাত ছিল যেহেতু। সো আমি ওদেরকে পার্সোনালি ট্রেন আপ করতাম, ওনাদের সাথে ডিসকাশনে বসতাম, ওনাদেরকে বুঝাতাম যে কিভাবে করলে বেটার হবে, কিভাবে ক্লাসে আরো রেসপন্সেস পেতে পারি বা পার্টিসিপেশন কিভাবে বাড়াতে পারি। এটা আরেকটা জিনিস যেটা জিজ্ঞেস করছিলেন যে ভিডিও বা অন্যান্য থ্রুতে মানে শুধু কি থিওরিটিক্যাল জিনিস পড়ানো হয় কিনা, শুধু তাই নয়, আমাদের হচ্ছে আমরা একটা গেমও রেখেছি প্রত্যেকটা সেশনে। আমাদের হচ্ছে শব্দের ধাঁধা
একটা গেম আছে। তো প্রত্যেকটা সেশনে সেখানে একটা একটা ধাঁধা আমাদেরকে যেমন একটা ক্রসওয়ার্ডের মতো থাকে। সো ওখান থেকে আপনাকে ওয়ার্ডস গুলো বের করতে হবে আর কি। যেমন ধরেন যে ওখানে বোর্ডে লেখা আছে যে পচনশীল, তারপরে প্লাস্টিক বা প্লাস্টিকের বিকল্প আরো কি কি পণ্য আছে ওগুলা হয়তো দেওয়া আছে। ওখান থেকে স্টুডেন্টরা বের করতে হবে, মানে স্টুডেন্টদেরকে বের করতে হবে। তো সেটার থ্রুতে, ওই গেমের থ্রুতে ওরা প্লাস্টিকের রিলেটেড যে ওয়ার্ডস গুলো আছে বা যে বিষয়গুলো আছে বুঝার, তো ওখান থেকে তারা বুঝতে পারে। আপু বিষয়টা খুবই ইন্টারেস্টিং। যে আমরা যেটা জানি যে চাইল্ডহুড থেকেই বাচ্চাদের ব্রেন স্টর্মিং এর কাজটা করতে হয়, বা আমরা যদি অ্যাডাল্টহুডও ধরি বা পরবর্তী যে বাচ্চারা সেকেন্ডারি লেভেল শেষ করে যখন প্রাইমারি সেকেন্ডারি হায়ার লেভেলে যায়, সব জায়গায় আমাদের বিহেভিয়ারকে আমরা মডিফাই করতে পারি। তো সেই জায়গা থেকে আপনারা যে ব্রেন স্টর্মিং এর কাজ করেছেন বাচ্চাদের জন্য ভিডিওটি, আমার মনে হয় যে এটা তাদের ব্রেন স্টর্মিং এর জন্য খুব কাজ করেছে, এবং তাদের বিহেভিয়ারাল প্যাটার্নের যে চেঞ্জ, মূলত অরিত্রীর নাও প্রজেক্টের যে উদ্দেশ্যটা ছিল বাচ্চাদের কে আরো বাচ্চাদেরকে আরো ইন্সপায়ার করার জন্য প্লাস্টিক সহ সবকিছু প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় বিষয়গুলো খুব বেশি কাজ করবে, এবং আমরা যতটুকু জানি যে সাইকোলজিক্যালি একটা বাচ্চাকে থিওরিটিক্যালি যতটা না বোঝানো যায়, বাচ্চাটা আম, তাকে গেমস বা ব্রেন স্টর্মিং জিনিসগুলো দিলে সে ওই আহ, বিষয়টাকে অনেক সুন্দরভাবে বোঝে, এবং তার বিহেভিয়ারেও একটা চেঞ্জ আসে। তো আপু আমার এক্ষেত্রে আপনার কাছে কোশ্চেন, যে আপনারা পরবর্তীতে এই বাচ্চাগুলোকে কি কোনো অবজারভেশন করেছেন, বা আপনার এই বাচ্চাগুলার যে আপনারা যে প্রজেক্ট নিয়েছেন, এই প্রজেক্টের অধীনে যে বাচ্চাগুলো ছিল, এই বাচ্চাদের বিহেভিয়ারে বেসিক্যালি কোনো চেঞ্জ এসেছে কিনা, মানে আপনার প্রজেক্টটা কতটুকু সাকসেস, বা এরকম অবজারভেশন বা হতে পারে খোঁজ, মানে বা কোনো সামারাইজ কিছু ইনফরমেশন আপনার কাছে আছে কি? আম, আমাদের আমরা চেষ্টা করেছিলাম যে অনলাইনে আমরা যে ক্লাসেসগুলো নিয়েছিলাম, যে প্রোগ্রামটা করেছিলাম, তখনের স্টুডেন্টগুলোকে আমরা আবারও কি মানে পোস্ট ইভ্যালুয়েশন টাইপের কোনো কিছু একটা সেশন নিতে পারি কিনা, সেটা নেওয়ার জন্য পুরো প্রিপারেশন নেওয়া হয়েছিল। কিন্তু কিছু প্রবলেমসের কারণে ওটা নেওয়া হয়নি। আহ, এর বাদে আমরা একটা জিনিস চেষ্টা করছি, ওটা হচ্ছে পোস্ট ইভ্যালুয়েশন আর প্রি ইভ্যালুয়েশনের একটা জিনিস। সো ওটা হচ্ছে যে একটা ফর্ম থাকে। সো ওটা ৫টা খুবই সিম্পল প্রশ্ন থাকে, যারা প্রাইমারি আছে ওদের প্রাইমারি গ্রুপের জন্য ৫টা খুবই সিম্পল কোয়েশ্চেন থাকে প্লাস্টিক নিয়ে। সো আমাদের প্রোগ্রামটা শুরু হওয়ার আগে, মানে ফার্স্ট সেশনে আমাদের কিন্তু ওই ফর্মটা আমরা দিই ওনাদের, ছোট বাচ্চাদেরকে আমরা ওটা ফিল আপ করতে দিই। সো ওইটার বেসিসে ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং এর লেভেল আমরা বুঝে যাই যে আচ্ছা ওরা তো এতটুকু বুঝছে প্লাস্টিকে, হয়তো ওখানে ভুল হতে পারে বা ঠিক হতে পারে, কেউ কেউ হতে পারে যে সবই জানে আগে থেকে। এরপর আমরা একটা পোস্ট ইভ্যালুয়েশন করি, সেম ফর্মটা আমরা আমাদের যে 8 সেশন আছে তখন আমরা ওদেরকে দিই। আর ওদেরকে তখনও বলি যে আপনারা একটু মানে ফর্মটা ফিল আপ করেন। তো তখন কেউ কেউ হয়তো বা এমন আছে যে প্রথম দিকে ভুল করেছে কিছু প্রশ্ন, কিন্তু পরের দিকে সবগুলো কারেক্ট উত্তর দিয়েছে। তো তখন আমরা বুঝতে পারি যে এই স্টুডেন্টটা এই পুরো সেশনে কিছু একটা তো শিখেছে, মানে অনেক কিছু শিখেছে সে, তার থ্রুতে সে এখন সঠিক উত্তরগুলো বলতে পারছে, বা জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং এ এসে গেছে তার যে প্লাস্টিকের কি কি খারাপ দিক আছে সেই ক্ষেত্রে তার হচ্ছে সে কারেক্ট উত্তরগুলো দিতে পেরেছে। তো এইভাবে আমরা একটা সিস্টেম করেছিলাম আর কি। জি আপু বুঝতে পেরেছি। আপু বাচ্চাদের বিহেভিয়ারে কোনো চেঞ্জ এসেছে কিনা, বা আপনারা ক্লাস নেওয়ার সময় এই জিনিসটি লক্ষ্য করেছেন কিনা, যে যে বাচ্চাদেরকে আপনারা ক্লাস নিয়েছেন, অফলাইন হতে পারে অনলাইন হতে পারে, ওই এট দ্য সার্টেন টাইম তাদের বিহেভিয়ারে কোনো চেঞ্জ এসেছে কিনা রেগুলার ডে টু ডে লাইফ? ডে টু ডে লাইফে বিহেভিয়ার চেঞ্জ,
আমি আমি যেহেতু স্কুল প্রোগ্রাম যেগুলো ছিল ওখানে আমি ইন্সট্রাক্টর হিসেবে ছিলাম না, তাই আমি সেটা বলতে পারছি না ওখানে আসলে ওদের বিহেভিয়ারাল চেঞ্জেস গুলা কি কি। কিন্তু অনলাইনে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে আহ, যত সেশন মানে ফরওয়ার্ড হয়েছিল আর কি, কন্টিনিউ হয়েছিল, তত তারা হচ্ছে খুবই উৎসাহিত ছিল যে প্লাস্টিক বর্জন করার জন্য। ওরা নিজে থেকে ড্রয়িং করে আনতো বা কিছু দেখানোর জন্য যে আমি প্লাস্টিকের অল্টারনেটিভ হিসেবে এটা ইউজ করেছি। তো ওদের নিজে থেকে একটা মোটিভেশন আসতো যে না আমি প্লাস্টিক ইউজ করব না। আর ওরা খুবই এনথুজিয়াস্টিক ছিল এটা দেখানোর জন্য যে এখন ওরা প্লাস্টিক ইউজ করছে না বা ওরা অন্য কিছু ইউজ করছে। এটা আসলেই খুবই ইন্টারেস্টিং যে বাচ্চাদের আপনি যখন ক্লাস নিয়েছেন তখন এট দ্য সার্টেন টাইম বাচ্চাদের মাঝে একটি চেঞ্জ এসেছে। আমার মনে হয় নাও প্রজেক্টটাতে পরবর্তীতে যদি আবার অনলাইন বা অফলাইন ক্লাসগুলো নেওয়া হয়, এইভাবে করে বাচ্চাদের মাঝে আমরা ছোটবেলা থেকে একটা চেঞ্জ এনে দিতে পারবো, যেটা পরবর্তীতে তাদের লাইফের একটা অনেক বড় চেঞ্জ আসবে। আমরা যতটুকু জানি যে ছোটবেলার থেকে চেঞ্জটা যদি আমরা আনতে পারি, তো বড় হয়ে তাদের যে চেঞ্জটা আসে এটার থেকে বেটার প্রভাব ফেলে ছোটবেলার চেঞ্জটা। আপু, আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স যদি শেয়ার করেন যে আপনি কেমন ওই টাইমে আপনি আসলে কেমন বোধ করেছেন এই ক্লাসগুলা নিতে, ক্লাস ম্যাটেরিয়ালস গুলা বানাতে, এবং অনেক ছোট বাচ্চাদেরকে, আপনার কথা থেকে যেটা বুঝেছি যে আপনার ছোট বাচ্চাদেরকে ক্লাস নিতে হয়েছে এবং তাদেরকে ক্লাস ম্যাটেরিয়ালস বানানো, তাদের সাথে কোপ আপ করা, সবকিছু। তো এই জায়গাটা আপনি কেমন এনজয় করেছেন বা আপনার কাছে আপনার ফিলসটা কি ছিল এই প্রজেক্টটার সাথে যুক্ত হয়ে? আহ, সবার প্রথমে আমি স্যার আপুকে অনেক বিগ থ্যাংক ইউ একটা বলতে চাই। আমি ওনার কাছে কৃতজ্ঞ যে উনি আমাকে এই অপরচুনিটিটা দিয়েছিলেন যে এরকম একটা ভালো একটা মানে এরকম প্রোগ্রামের সাথে আমি জড়িত হয়েছিলাম, প্রজেক্টের সাথে জড়িত হয়েছিলাম। আহ, এই প্রজেক্টে আমি আহ, অনেক কিছু শিখেছি। কিভাবে এই যে ক্লাসেস গুলা নিতে হয় সেইটা এক্সপিরিয়েন্স করেছি। কিভাবে লেকচার মেটেরিয়ালস বানাতে হয় সেটাও এক্সপিরিয়েন্স করেছি। আহ, এরপরে পরের যে সেশন গুলা মানে পরের যে প্রোগ্রাম গুলার জন্য আমার টিচারদেরকে ট্রেন আপ করতে হতো, সেটাও একটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। আমি মনে করি যে এটা আমাকে ফিউচারে কোনো না কোনো ভাবে হেল্প করবে। মানুষের সাথে যে ইন্টারাকশনটা হয়েছে বা শিখেছি যে কিভাবে ইন্টারাক্ট করতে হয়, তো আহ, সেটা অনেক বড় একটা লার্নিং আমার জন্য। আর কোভিড টাইমে মানে আমার টাইমটাকে আমি যে ওভাবে ইউটিলাইজ করতে পেরেছি এটাও খুবই একটা বড় অ্যাচিভমেন্ট বলা যায় আমার জন্য। এরকম ভালো একটা কজের সাথে আমি জড়িত ছিলাম। আহ, আর তখন বাচ্চাদের সাথে আমার ইন্টারাকশন যেটা ছিল খুবই সুইট ছিল। প্রত্যেকটা বাচ্চা ওখানে এত সুইট ছিল, এত এনথুজিয়াস্টিক ছিল। তো তাদের সাথে কথা বলে মন ভালো হয়ে যেত। মানে অনেক মজা পেয়েছিলাম তাদের সাথে কনভারসেশন করে, ডিসকাশন করে। আহ, আর এর সাথে কাজ শিখতে পারাটা তো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। সব মিলিয়ে আমি বলবো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। জি আপু, বলতে চাচ্ছি আপনি যখন আমার কোশ্চেনের অ্যান্সার দিচ্ছিলেন আপনার ফেসিয়াল এক্সপ্রেশন সবকিছুই দেখে মনে হচ্ছে আপনার খুব সুন্দর একটা এক্সপেরিয়েন্স ছিল নাও প্রজেক্টের সাথে। তো আপু, আপনারা যে ম্যাটেরিয়ালস গুলো তৈরি করতেন, এক্ষেত্রে আপনাদের যে ক্যাম্পেইন টিম বা অনলাইন যে টিম গুলো আছে যারা ফেসবুকে অনেক পোস্টার বানায়, ভিডিও মেক করে, তাদের কোনো কিছু কি আপনারা নিয়েছেন বা আপনারা এই কনটেন্ট বানানোর, লেকচার গুলা বানানোর সময় এই কনটেন্ট গুলা বেসিক্যালি কোন জায়গা থেকে নিতেন বা নিজের ব্রেন স্টর্মিং করে এই কনটেন্ট গুলো বানাতেন কিনা? যেহেতু বাচ্চাদেরকে একটা থ্রো প্রসেসে তাদেরকে কনটেন্ট মেক করা পসিবল না, এটা হিউজ একটা টাইম। মানে আমি যতটুকু জানি বা আমার যতটুকু এক্সপিরিয়েন্স অরিজির সাথে, আমাদেরকে ভিডিও মেকিং কোর্স করানো হয়েছিল অরিজি থেকে এই ক্লাসগুলো নেওয়ার আগে। তো এখানে আপনি যখন নিজে লেকচার মেথড গুলো বানিয়েছেন,
বা ভিডিও বা যেকোনো কিছুই বানিয়েছেন। সেক্ষেত্রে আপনি অনলাইন ক্যাম্পেইন টিম বা যারা পোস্টার মেকিং করেন, তাদের কোনো কিছু নিয়েছিলেন কিনা? বা লেকচার মেথড গুলো কিভাবে লেকচার গুলো আপনি তৈরি করতেন ক্লাসের জন্য? যদি একটু সো বেসিক্যালি আমি আমি আগেও মনে হয় মেনশন করেছিলাম যে আমাদের লেকচার মেটেরিয়ালের যে কন্টেন্টস গুলা ওখানে সব থেকে বড় হাত ছিল আমাদের ক্রিয়েটিভ টিমের। আর এর পাশে আমাদের রিসার্চ টিম বলেন বা ক্যাম্পেইন টিম বলেন, ওনাদেরও অনেকগুলো কন্টেন্টস ছিল আমাদের। সো আমরা যেটা চেষ্টা করেছি, আমরা যেটা ভেবেছিলাম যে আমরা এত প্রেশার না নিয়ে যে অল্প সময়ে অনেক কিছু বানাতে হবে, এরকম কোন একটা প্রেশার না নিয়ে আমরা বরং আমাদের মধ্যে যে কন্টেন্টস গুলো অলরেডি আছে, মানে আমরা তো রেগুলারলি ফেসবুকে পোস্ট করি, সো ওই পোস্ট গুলোর মধ্যে আমরা যাতে বেস্ট কন্টেন্টস গুলাকে নিই আর সবগুলো আমরা যাতে কম্পাইল করি, বেস্ট কন্টেন্টস নিয়ে আমরা যাতে কম্পাইল করি সেটা আমরা চেষ্টা করেছি। সো আমরা মানে মিক্সচার ছিল, মানে কিছু কন্টেন্টস এসেছে যাদের সরি ক্রিয়েটিভ টিম থেকে, আবার রিসার্চ টিম থেকে, আবার ক্যাম্পেইন টিম থেকে। সো সব মিলাই আমরা একটা কম্পাইল করেছিলাম। সো ক্রিয়েটিভ টিম থেকে মোস্টলি আসতো হচ্ছে পোয়েমস আপনার, তারপর হচ্ছে গ্রাফিক্স, এগুলো আসতো। আর ক্যাম্পেইন টিম থেকে আমরা পিকচার্স নিতাম, তারপর রিসার্চ টিম থেকেও আমরা ইনফরমেশন গুলো নিতাম। ওনাদেরও কতগুলো কিছু গ্রাফিক্স পোস্ট করা হতো, সেই গ্রাফিক্স গুলো ইউজ করা হতো, এই আর কি। জি আপু, বুঝতে পারছি। আপু, আপনাদের রিসার্চ টিমের থেকে ইনফরমেশন গুলো কি আপনারা এড করতেন আপনাদের যে লেকচার মেথড গুলো তৈরি করতেন ক্যাম্পেইন টিম বা ক্রিয়েটিভ টিমের যেগুলো বলেছেন, এখানে আপনারা যেহেতু রিসার্চও করেন, অনেক রিসার্চ টিম আছেন, তো আমার যতটুকু মনে হয় যে রিসার্চ টিমের হিউজ একটা ইনফরমেশন প্রোভাইডে এক্ষেত্রে হিউজ একটা অবদান ছিল। মানে বেসিক্যালি এখানে তারা কিভাবে আপনাদেরকে হেল্প করতো বা ওই হেল্পটা আপনারা তাদের থেকে কিভাবে নিতেন, মানে এই জিনিসটা কম্পাইল করতেন কিভাবে? আচ্ছা, সো একটা জিনিস হচ্ছে আমরা পুরোপুরি মানে ওদের ইনফরমেশন বা ওনাদের থেকে যে পোস্ট গুলো আসতো ওখান থেকে আমরা ডিরেক্টলি তো ওভাবে নিতে পারতাম না, কারণ আমাদেরকে সেটা ছোট বাচ্চাদের মধ্যে ডেলিভার করা লাগতো। সো যেহেতু ছোট বাচ্চা ছিল, ওদের কাছে তো সেই কমপ্লিকেটেড জিনিসগুলো আসলে মাথায় ঢুকবে না। তো সিম্পল ওয়েতে আসলে ইনফরমেশন গুলা ডেলিভার করার চেষ্টা করেছি আমরা। যেমন রিসার্চ টিম হচ্ছে আমাদের কাসাবা নিয়ে রিসার্চ করেছিল, পেপারও পাবলিশ করেছিল যে কাসাবা একটা অল্টারনেটিভ হতে পারে প্লাস্টিকের। তো আমরা সেই কাসাবা কাসাবা তারপর কাসাবা রিলেটেড মানে কাসাবার কাছাকাছি যে অন্য প্রোডাক্টস গুলো আছে বা অন্য বায়োমেটেরিয়াল যেগুলো আছে, ওগুলা আমরা বাচ্চাদের কাছে ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছি। আমাদের মেটেরিয়ালসে ওগুলো আমরা হচ্ছে রেখেছি। সো পিকচার্স এর থ্রুতে, যেহেতু ওনারা ছোট বাচ্চারা তো এত কিছু পড়তে পারবে না, সো আমরা পিকচারের থ্রুতে বাচ্চাদের কাছে এগুলো ডেলিভার করার চেষ্টা করেছিলাম। আপু, এটা আসলে খুবই ভালো একটা উদ্যোগ যে ছোট বাচ্চারা আসলেই কাসাবা ইস্যুটা যদি আমরা ওদেরকে বলি, ওরা ওটা বুঝবে না বা ওদের বোধগম্য হবে না এত বয়সে। তো ওদেরকে এখানে কোনো ছবি বা পিকচার দিয়ে জিনিস দিয়ে বোঝানো গেলে আমারও মনে হয়েছে যে ওরা অনেক বেশি জিনিসটি ভালোভাবে বুঝেছে। মানে ভিজুয়ালাইজেশনের সাথে সাথে ওদের থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটাও দেওয়া হয়েছে। এটা খুবই সুন্দর একটি কাজ এবং খুবই ক্রিয়েটিভ একটা কাজ। তো আপু, আমাদের লাইভে একদমই শেষ পর্যায়ে আপনার কাছে যদি জানতে চাই, ওভারঅল অরিত্রীর সাথে আপনার যাত্রা এবং নাও প্রজেক্টের সাথে আপনার এখন যে যাত্রা যাচ্ছে, আপনার অনুভূতি কি? বা আপনি সামনে নাও প্রজেক্ট থেকে আর কি কি আশা করছেন, বা আপনার অরিত্রী থেকে আর কি কি আশা করছেন নাও প্রজেক্ট নিয়ে? আম, আমি শুরুতে বলেছিলাম যে আমি অরিত্রীর সাথে মনে হয় 2021 থেকে আছি। সো আসলে অরিত্রীর যে কজ, যে মোট কি বলে ওটাকে, মোটিভটা, যে আমরা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করব পাবলিকের মধ্যে। আর নাও প্রজেক্টের থ্রুতে তো আমরা স্টুডেন্টসদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে চাচ্ছি। খুব ভালো একটা কজ। আমি নিজেকে আমি নিজের একটা
অ্যাচিভমেন্ট হিসাবে ধরি এটা, অরিটের সাথে যে যুক্ত হওয়াটা। এখানে অনেক কিছু শিখেছি, ভলেন্টিয়ারিং শিখেছি, কিভাবে প্রফেশনালি ডিল করতে হয় মানুষের সাথে, সেগুলো শিখেছি। আর স্যার আপু আছেন বা অন্যান্য অ্যাডভাইসাররা আছেন, তাদের সাথে পরামর্শ করে একটা লার্নিং এ মানে অনেক কিছু শিখতে পেরেছি। এটাই অনেক কিছু আমার জন্য। আহ, সামনে আমি যেটা দেখছি বা যেটা আমি এক্সপেক্ট করছি অরিট্রি থেকে, ওটা হচ্ছে অরিট্রি চালিয়ে যাবে নিজের মতোই, এরকম নাও প্রজেক্ট হোক বা ডিফারেন্ট কোনো প্রজেক্ট হোক, যাতে আরো অ্যাওয়ারনেসটা আমরা ভালোভাবে ক্রিয়েট করতে পারি পাবলিকের মধ্যে। সো আর নাও প্রজেক্টে আমি যেটা এক্সপেক্ট করছি যে সামনে হয়তো বা আমরা অন্য একটা ডিস্ট্রিক্টে বা অন্য একটা স্কুলে আমরা সেম প্রোগ্রামটা করতে পারি, আমরা লেকচার স্লাইডস গুলাকে আরো মডিফাই করতে পারি, ইম্প্রোভাইজ করতে পারি আরো বেটার, বা আরো স্টুডেন্টস যাতে আমরা কভার করতে পারি। এইটাই আর কি আমার এক্সপেকটেশন। জি আপু, আমরাও এটাই এক্সপেক্ট করি, অরিত্রীর কাজ আরো ছড়িয়ে যাক এবং নাও প্রজেক্টের আরো নতুন নতুন ভার্সন আসুক। নাও প্রজেক্ট যেমন এখন বাংলাদেশে একটা অঞ্চলে এটা কাজ করেছে, এটা আরো অনেক অঞ্চলে কাজ করুন। এবং আমার যেটা মনে হয় এই নাও প্রজেক্টের মাঝে অন্তর্ভুক্ত আরো বাচ্চাদেরকে করা যেতে পারলে, প্রত্যেকটা অঞ্চল থেকেই বাচ্চাদেরকে এর মাঝে আমরা অন্তর্ভুক্ত করতে পারলে একটা হিউজ পরিমাণে চেঞ্জ আমরা ওভারঅল বাংলাদেশে দেখতে পারবো। এবং আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতটা সময় জুড়ে থাকার জন্য। এবং এই সাথে যারা লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আমি একই সাথে আজকে লাইভটি এখানে শেষ করছি। শুভরাত্রি। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি আপু।